এনকাউন্টার ছোট্ট একটা শব্দ, ডিকশনারিতে যার প্রথম অর্থ কোনো কিছুর সম্মুখীন হওয়া বা মুখোমুখি হওয়া। কিন্তু আজকাল এই আপাত নিরীহ শব্দটার ব্যঞ্জনা যে কতটা বদলে গেছে সেটা আরও একবার স্পষ্ট হলো বারুইপুরের ঘটনার পর। প্রথম প্রশ্ন, দোষ করেছে তাই পুলিশ মেরেছে, কোনো দুঃখ নেই। প্রভাসের এনকাউন্টার নিয়ে স্পষ্ট কথা তার মায়ের। বিয়ের পর থেকেই ওরকম, যা হয়েছে ভালো হয়েছে। একই অবস্থান স্ত্রীরও। ঘৃণায় নিজের সব থেকে কাছের লোকেরাই যাকে ত্যায্য করেছে সেই প্রভাসের জন্য দরদ কাঁদে। দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি ভেজা নিশুতি রাতে পুলিশি ঘেরাটোপে পুনর্নির্মাণ। সেখানেই পুলিশের বন্দুক ছিনতাই করে গুলি, আত্মরক্ষায় পাল্টা গুলিতে মূল অভিযুক্তর মৃত্যু। পুলিশের এই এনকাউন্টার চিত্রনাট্যটা একটু দুর্বল শোনাচ্ছে। তৃতীয় প্রশ্ন, তৃণমূল আমলে তৎকালীন ডিজিপির হুঁশিয়ারির পরই গোয়ালপুকুরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু পলাতক বন্দী। পুলিশের ওপর হামলাকারীর মাথায় গুলি চালানোর পক্ষে জোরালো সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তৃণমূলের মুখেই এখন এনকাউন্টার বিরোধিতা সাজে কি? চতুর্থ প্রশ্ন, উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা, মহারাষ্ট্র থেকে অসম, অপরাধ দমনে সব দলের জামানাতেই বহাল এনকাউন্টার সংস্কৃতি। কোথাও কোথাও পুলিশকে দেওয়া হয়েছে গণসংবর্ধনা, অধরা ন্যায় বিচার। সেই হতাশা থেকেই কি এনকাউন্টারকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ? পঞ্চম প্রশ্ন, রাজ্যসভার ভোটের আগে বিজেপিতে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াই। তৃণমূলের 3 পদত্যাগী সাংসদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন সৌমিক ভট্টাচার্য। 3 জনকেই রাজ্যসভার প্রার্থী করতে পারে বিজেপি। তবে কি খুলে গেল দরজা, শুরু হয়ে গেল বিজেপির তৃণমূলীকরণ? তবে শুরুতেই চোখ রাখবো বারুইপুর কাণ্ডে আজকে গোটা দিনের আপডেটে। দেখুন, বিচার পাবো, বিচার পাচ্ছি, আমার মনে হচ্ছে এটা। আমি তাতে খুব খুশি। দাদা যেভাবে কথা বলেছে সেভাবেই বিচার দিচ্ছে। বারুইপুরে গণধর্ষণ খুনের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এতে নির্যাতিতার পরিবার যেমন খুশি, তেমনি কুকর্মের জন্য প্রভাসকে ধিক্কার জানাচ্ছেন তার মা ও স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলই। মেয়েটিকে প্রথমে নিয়ে যায় প্রভাসী, আটকে রেখে সেই নির্যাতন চালায়। বস্তা পুকুরে ফেলে প্রভাসী। রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে পুলিশ বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, বললে ঘরে নেই। দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। তখন এনকাউন্টারে মৃত্যু হয় তার। পুলিশের বন্দুক খুলে নিয়ে গিয়ে ছিনিয়ে নিয়ে গিয়ে কেউ যদি গুলি চালানোর চেষ্টা করে তো পুলিশ তো আর মোয়া খাওয়াবে না, নাড়ু খাওয়াবে না, পুলিশ গুলিই খাওয়াবে। মেয়েদের উপর যদি এই ধরনের অত্যাচার যে জন্তু করবে তা বেঁচে থাকার অধিকার নেই। এবার সেটা কোন পদ্ধতিতে হবে, সেটা মানে সঙ্গে সঙ্গে আইনের বাইরে গিয়ে হবে নাকি দ্রুততার সঙ্গে আইনের মধ্যে দিয়ে হবে? পুলিশ সূত্রে খবর, এখনো তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ধৃত বাকি 3 জন। গণধর্ষণ ও খুনের ঘটনাতে এর আগে গ্রেফতার হয়েছিলেন প্রথমে প্রভাস মণ্ডল, এবং সেই সময় সে জিজ্ঞাসাবাদে কিন্তু বারবার বলছিলেন যে এই গোটা ঘটনার সাথে সে যুক্ত নয়, যুক্ত রয়েছে আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার এবং বাকি অভিযুক্তরা। কিন্তু এনকাউন্টারের পরে এই মুহূর্তে জীবিত কাস্টাডিতে যারা রয়েছেন আনন্দ সর্দার, তার সাথে কিন্তু রয়েছে দিবাকর এবং অন্যদিকে কবির মোল্লা। তাই এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাক্রম বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদিও আনন্দ সর্দার এবং বাকি অভিযুক্তরা কিন্তু এই মুহূর্তে তারা তাদের স্ট্র্যাটেজি বদলে তারা কিন্তু সমস্ত দোষ তারা চাপাচ্ছেন প্রভাস মণ্ডলের ঘাড়ে। তো এরকম যদি পুলিশের উপরে কেউ আঘাত করে বা আঘাত করার চেষ্টা করে, তো পুলিশ যেটা কাজ করে আত্মরক্ষার্থে ওটা তো পুলিশ করবেই। তা যে কোনো জায়গা হতে পারে, এখানে তো কোনো বাউন্ডারি বলে কলকাতা বা এরকম নেই। তো উইদিন লিগাল লিমিটস ইফ পুলিশ ইজ অ্যাটাকড, তো পুলিশ হ্যাজ গট অল রাইট অফ সেলফ ডিফেন্স। বারুইপুর এনকাউন্টারে তদন্তভার নিয়েছে সিআইডি। ঘটনার পুনর্নির্মাণের সময় এসআইটি ও পুলিশ আধিকারিকদের যে টিম ঘটনাস্থলে গেছিল তাদের বক্তব্য রিপোর্টের আকারে রাজ্য পুলিশের ডিজিকে পাঠিয়েছেন বারুইপুর পুলিশ জেলার এসপি পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমেই বলবো যে কোনো মানুষের মৃত্যুই দুর্ভাগ্যজনক, বিশেষ করে তা যদি রাতের অন্ধকারে পুলিশের গুলিতে হয় এবং বিনা বিচারে পুলিশি হেফাজতে যদি কোনো অভিযুক্তের মৃত্যু হয় তাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না।
কিন্তু এটাও তো পাশাপাশি বলতে হবে যে দিনের পর দিন যারা ধর্ষণ, নারী নিগ্রহ, বেআইনি অস্ত্র ব্যবসা, মাদক কারবার চালিয়েছে, মাত্র 12 বছরে নিজের ছেলের বয়সী একটা মেয়েকে ধর্ষণ করে দুমড়ে মুচড়ে ওই ছোট্ট শরীরটাকে 35টা ক্ষত তৈরি করে বস্তাবন্দি অবস্থায় জলে ডুবিয়ে খুন করেছে যারা, তারা আদৌ সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য কিনা সেটাও ভাবতে হবে। দেখুন, ভারতবর্ষের আইন, সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ের রায়, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ভেঙ্কটচালিয়ার, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের লেখা সেই চিঠি, সর্বত্র পুলিশের আত্মরক্ষা করতে গুলি চালানোর অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি বিচার করে কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তিদানের অধিকার তো একমাত্র আদালতের। পুলিশ কখনো কোনো অবস্থায় গুলি চালিয়ে আইনত শাস্তি দিতে পারে না, এটাও একেবারে স্পষ্ট করে বলতে হবে। কিন্তু কথায় বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। প্রভাস মণ্ডলের কেসে সেইটা হচ্ছে কি না আপনারা বলবেন, তবে আমি বলবো এবং দেখাবো প্রভাসের সব থেকে নিকটজন তার জন্মদাত্রী মা এবং তার স্ত্রী জোর গলায় অন ক্যামেরা বারবার গতকাল এবং আজকেও যা বলেছেন, তাতে প্রভাসের মৃত্যুতে কিন্তু চোখের জল ফেলা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমি প্রথমে দেখাবো মা সন্ধ্যা মণ্ডল ঠিক কী বলেছেন। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে শেষ। আমরা আনবো না, আমার কেউ নেই, আমি আনতে পারবো না, আমি ওর দেখতে পারবো না, আমি ওর আর কিচ্ছু করবো না। তারও মার বুক খালি হয়েছে, আমারও কি দরকার, আমারও যাকগে, আমার ওর কোনো ইচ্ছাও নেই যে ও প্রশ্রয় দেবো, আমারও বুক খালি হয়ে যাক। এবার দেখাবো প্রভাসের স্ত্রী চাঁপা মণ্ডল গতকাল এবং আজ ঠিক কি বললেন। এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। যেরকমই শুনতে পাচ্ছে ওই রকমই ছিল, করতেই পারে, আমি বিশ্বাস করি হয়তো করতেই পারে, কেননা এরকমই ছিল আর কি, এরকম আগে এরকমই মানে ছিল, সেই জন্য বলতে পারি। ও দোষ করেছে, মৃত্যু হয়েছে, এতে আমার কিছু বলার নেই। যে অন্যায় করেছে সে তার শাস্তি সে পেয়ে গেছে। সুতরাং হ্যাঁ, নৈতিকভাবে এনকাউন্টার নিয়ে আমার প্রশ্ন ছিল, আছে, থাকবে, কিন্তু প্রভাস মণ্ডলের মৃত্যুতেও চোখের জল ফেলবেন আর 12 বছরের একটা মেয়ের ধর্ষণ আর খুনেও একই রকম চোখের জল ফেলবেন, এটা তো হতে পারে না। প্রভাস মণ্ডলের মানবাধিকারটা দেখব, আর ওই বাচ্চা মেয়েটার বেঁচে থাকার অধিকারটা ভুলে মিছিল করব, ক্লাস 6-এর ওই মেয়েটার মানবাধিকারটা দিব্যি ভুলে যাব, এটা দিনের পর দিন চলতে পারে না। কামদুনির সেই প্রতিবাদী মৌসুমি কয়াল আমার সঙ্গে স্টুডিওতে আছে, মানবে আমার কথা মৌসুমি? দেখুন, আমি যখন ফার্স্ট টাইম নিউজটা দেখেছিলাম, আমি কোথাও গিয়ে প্রচুর খুশি হয়েছিলাম যে দীর্ঘ 13-15 বছরের জামানায় আপনারা দেখেছিলেন বিগত সরকারের আমলে কিভাবে ধর্ষণকারীদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে যাদের ফাঁসি আসামি তাদেরকে যে ফাঁসির অর্ডার হয়, সেখানে হাইকোর্টে গিয়ে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আইন আছে, যেমন আইনের ফাঁকও আছে, সেটা আমরা জানি, এবং আইনকে যে টাকার বিনিময়ে বিক্রিও করা হয় সেটাও আমরা জানি। তাই আমি বলবো ইনকাউন্টার হয়েছে, ঠিক হয়েছে, এটা দরকার ছিল আমাদের সমাজে ইনকাউন্টার। তা না হলে দিনের পর দিন ধর্ষণ যেভাবে বেড়ে চলেছিল, আমরা সাধারণ মানুষ যারা বিচারের আশায় দিনের পর দিন কোর্টে ছুটেছি, আমাদের পায়ের জুতো রীতিমতো ক্ষয়ে গেছে, ডেটের পর ডেট আমরা পেয়েছি। তাহলে আমরা কিসের আইনের, আমরা কোন আইনের ওপরে আমরা ভরসা করব, যেখানে সরকারি উকিল থেকে শুরু করে ভবনের সিআইডি থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তোমরা বিচার পাবে। তারপরে দেখা গেল কি সেই কোর্টের সরকারি উকিল টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। তাহলে আইন কোথায়? আমরা কেন আইন মানব? যেখানে আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় সেখানে ইনকাউন্টারেরই প্রয়োজন।
এখানে যে দোষী সে স্বীকারোক্তি দিয়েছে যে সে দোষ করেছে, সে ওই 12 বছরের ফুটফুটে মেয়েটাকে ও রেপ করে তাকে খুন করে তাকে মেরেছে। স্বীকারোক্তি নেওয়ার পর তারপরে পুলিশের হাত থেকে সে নাকি পালানোর জন্য রিভলভার তুলেছিল, তাই তাকে এনকাউন্টার করা হয়েছে। তবে ওখানে কি ঘটনা ঘটেছে আমরা কেউ দেখতে যাইনি, যে সে আদেও পুলিশকে মারতে গেছিল কিনা সেটাও আমরা দেখতে চাইনি। আর আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে বলবো, আমরা প্রত্যেকটা মানুষ খুশি হয়েছি, কারণ 15 বছরের জামানায় যেখানে ফাঁসির আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়, যেখানে ধর্ষকদের কোনো সাজা হয় না, যেখানে বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী হয়ে বলেন যে শরীর থাকলে জ্বর হয়, অ্যাফেয়ার আছে, দামাল ছেলেরা একটু আধটু দুষ্টুমি করতে পারে, যেখানে সরকারের বার্তা সমাজের এরকম বাজে একটা বার্তা দেয়, সেই সরকারের আমলে যেখানে বিচার হয় না, আজ 2 মাসে সরকার এসে যেমন জমা তেমনি খরচ সে বুঝিয়ে দিয়েছে, জমা কাকে বলে আর খরচ কাকে বলে। ঠিক করেছে। আমি এই এনকাউন্টারকে আমি মানব, যেখানে আমি কোনো কমিশনার, মহিলা কমিশনার নয়, আমি কোনো আইনের রক্ষক নয়, আমি কোনো রাজনৈতিক দলের নেত্রী নয়, আমি কোনো এনজিওর সাথে যুক্ত নয়, আমি অতি সাধারণ একজন মানুষ। আমার কথা আমি বলছি যে আমরা সাধারণ মানুষের সাথে চলি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, প্রত্যেকটা মানুষের একই দাবি, এনকাউন্টারের প্রয়োজন ছিল। কারণ দিনের পর দিন আর সহ্য করা যাচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। আর দেওয়ালে যখনই পিঠ থেকে যায় না, আমি আগেও বলেছি, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন মানুষ ইতিহাস তৈরি করে, আবারও ইতিহাস তৈরি হয়েছে এনকাউন্টার হয়ে। তো আমরা অনেক খুশি, প্রয়োজন ছিল এনকাউন্টারের, হয়তো আরও যে 3 জন আছে তাদেরও স্বীকারোক্তি নেওয়া হোক এবং তাদেরকেও এনকাউন্টার করে দেওয়া হোক, তাহলে সাধারণ মানুষ তাহলে বিচার পাবে। তাদের আর কোর্টের দরজায় দরজায় ছুটতে হবে না, তাদের পায়ে জুতো আর খাওয়াতে হবে না, ডেটের পর ডেট তাদের আর পেতে হবে না। কারণ আমরা সাধারণ মানুষ যারা সন্তানকে হারাই না, তারা একে তো আমাদের পা জোর ভেঙে যাচ্ছে, পায়ের জুতো ক্ষয়ে যাচ্ছে, তারপরেও বিচারের জন্য আমরা 13টা বছর আমরা আদালতে ছুটছি, তারপরে আর ইচ্ছে শক্তি থাকে বিচার পাবার? থাকে না। এখানে বিচার পাওয়ার আর ইচ্ছেই থাকে না, তখন মনে হয় জানো না আর দরকার নেই, আমরা আর বিচার পাবো না, এই আশাটুকুই আমরা ছেড়ে দিই। মৌসুমী, তোমার হতাশা আমি বুঝতে পারছি, কিন্তু আমার পাল্টা একটা প্রশ্ন থাকবে। এক তো শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আদালতের, কিন্তু তুমি ঘটনাটা খুব সহজভাবে দেখো। ধরো তুমি বলছো যে এই এনকাউন্টার, এই ক্ষেত্রটা বাদ দাও, এই প্রভাস এবং এই ঘটনাটা থেকে বাদ দাও। ধরো একজন খুব খারাপ ধরনের ক্রিমিনাল, সে খুন করতে পারে, ধর্ষণ করতে পারে, তার সঙ্গে তুমিও তো মানবে যে পুলিশের একাংশের যোগাযোগ থাকাটা সম্ভব। বহু ক্ষেত্রে এরকম পুলিশ এবং ক্রিমিনালদের যোগসাজশ থাকে। ধরো সেই ক্রিমিনালের কথায় কোনো পুলিশ একজন নিরীহ মানুষকে গুলি করে মারলো, আমি বলছি সেটাও কিন্তু এনকাউন্টারকে সমর্থন করলে তার কিন্তু সরাসরি ক্ষতিটা কিন্তু সাধারণ মানুষের হবে, আর আদালত বিচার এই সমস্ত কোনো মূল্য থাকবে না। সব ক্ষেত্রে তুমি এটা কি মেনে নেবে? দেখুন, সব ক্ষেত্রে আমি তো এখানে আগেও বলেছি, আমি যখন কথা বললাম তার আগে আমি তো বলেছি যে সে আসামি, সে মুখে স্বীকার করেছে, সে রেপ করার পর মার্ডার করেছে তাকে, তার স্বাক্ষর নেওয়ার পর আর কোর্টে যাওয়ার দরকার নেই। কারণ কোর্টের যে উকিল সে তো টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। আইন কোথায়? যেখানে আইন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তারপরে কোর্টে গিয়ে কি হবে? যে যখন ডেটের পর ডেট দেওয়া হচ্ছে, তার মধ্যে প্ল্যানিং হয়ে যাচ্ছে যে এই কেসটাকে কিভাবে শেষ করে দেওয়া হয়, এই কেসে কিভাবে একটা উকিল আসামির কাছ থেকে কত টাকা পেলে সে খুশি হবে, তাকে ছাড়ানোর ব্যবস্থা হবে, এই সমস্ত প্ল্যানিং হয়ে যাচ্ছে। কিভাবে ফরেন্সিক রিপোর্ট, চার্জশিট এগুলোকে নষ্ট করে দেওয়া হয়, যত দিন যাবে তত প্ল্যানিং মাফিক কাজগুলো হবে। তাহলে কাজগুলো করার সুযোগ তো আমাদের এই আইনই করে দিচ্ছে। যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে আমরা বিচারটা কি করে পাবো? আমরা সাধারণ মানুষ তো আমরা আইনের ওপরে অবশ্যই ভরসা করি, অবশ্যই আমরা কোর্টকে সম্মান জানিয়ে কথা বলি, সম্মানও করেছি, শ্রদ্ধাও করেছি যে না, কোর্ট একমাত্র জায়গা যেখানে আমরা বিচার পাবো, কিন্তু আমরা পাইনি বলেই তো আজ আমরা এই জায়গায়। আজ কেন আমরা এনকাউন্টারকে আমরা মেনে নিচ্ছি? যে বিচার হয়নি বলেই তো এনকাউন্টারকে আমরা মেনে নিচ্ছি। কেন মানবো না? দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, একটা বিচার নেই, আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজ যখন বিগত সরকারকে যখন পিছনে ফেলে আজ আমাদের নতুন সরকার এসছেন, যখন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন যে না, সকালে জমা বিকালে খরচ করা হবে, তা খরচ করে দিয়েছে, ঠিকই আছে, এটাই প্রয়োজন।
দরকার এটা। দেখুন মৌসুমীর হতাশা আমি বুঝতে পারছি, এই হতাশা শুধু মৌসুমীর নয়, এর আগে যখন যে মামলায়, সেই কামদুনি মামলায় 14 জন পিপি বদল হয়েছিল, সেই পরিবার ওর ভাইয়েরা এই স্টুডিওতে বসে তাদের হতাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু আবার বলছি, বিচারের অধিকার একমাত্র বিচার বিভাগের ওপর আমাদের পূর্ণাঙ্গ ভরসা আছে। এই ঘটনাকে এবং মানুষের মতকেও বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমরা এই গোটা অনুষ্ঠানে দেখব। আমি তার আগে দেখাবো যে আমি কেন বললাম প্রভাসের ঘটনাটা, তার কারণ এই প্রভাসকে তদন্তকারীরা মনে করছেন এই ধর্ষণ এবং খুনের জঘন্য মামলায় প্রধান অভিযুক্ত, শুধু অভিযুক্ত নয়, মূল পাণ্ডা ছিল প্রভাস। ঠিক কি উঠে আসছে তদন্তে দেখাবো। একটা ফুটফুটে প্রাণবন্ত মেয়ে বন্ধুকে জন্মদিনের উপহার দিতে যাচ্ছিল। গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় যাকে ফেলে দেওয়া হয় এই পুকুরে। পুলিশ সূত্রে দাবি, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলী সেই কালপ্রিট, মাস্টার মাইন্ড। কিন্তু এতটাই চালাক, ধূর্ত যে ধরা পড়ার পর প্রথম থেকে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে গেছে সে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে রবিবার সকালে যখন মেয়েটিকে চতুর্দিকে খোঁজা হচ্ছে, সেই সময় গড়গড় করে বাকি অভিযুক্তদের নাম বলছে প্রভাস। আবার এই ভিডিওতে দেখা যাচ্ছে তাকে যখন থানায় আনা হয়েছে, সে বলছে আনন্দ ছাড়া বাকিদের চেনেই না। কে কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি আর দুজনের চিনি না। আবার এই ভিডিওতে দেখা যাচ্ছে এক একবার এক এক বয়ান দিচ্ছে প্রভাস। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। কখন হয়েছে? কখন কটার সময় হয়েছে আনুমানিক? 10-11টার সময়। প্রভাস মণ্ডল দাবি করছে সে রাতে নিয়ে গেছে নাবালিকাকে, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঘটনাটি বিকেলের। নাবালিকাকে যখন শেষবার সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, তার পাশেই হাঁটছে প্রভাস। নেশামান করেছিলাম, ওরা নিয়েছিল, মদ খেয়েছিল, করেছিলাম। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ, সেই অভিযোগে অভিযুক্তরা বারবার করে একে অপরের নাম বলে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করেছে। এবং ইতিমধ্যে প্রভাস মণ্ডল, যার এনকাউন্টারে মৃত্যু হয়েছে, সে কখনো প্রত্যেকের নাম বলছে এবং কখনো বলছে শুধুমাত্র আনন্দ সর্দার, বাকিদের তিনি চেনেন না। এই রকম নানা সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখেছিল এবং সেই ভিডিও কিন্তু সামনে এসছে। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন অর্থাৎ শনিবার রাতে 4 অভিযুক্তের টাওয়ার লোকেশনে দেখা ছিল ঘটনাস্থলে। সেই মতোই মঙ্গলবার রাতে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। তারপরই এনকাউন্টার। এদিকে বুধবার রাতে কলকাতা মেডিকেল কলেজে প্রভাস মণ্ডলের ময়নাতদন্ত হয়। সূত্রের খবর, প্রভাস মণ্ডলের শরীরে 2টি ক্ষতচিহ্ন মিলেছে। পিঠ দিয়ে বুলেট ঢুকে তা পেট ফুঁড়ে বেরিয়ে গেছে। তাতে পিঠে ও পেটে ক্ষতচিহ্ন হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা বারবার এই বারুইপুর এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেন। তিনি ঘটনার প্রেক্ষিতে একটা শব্দ বলেননি। আই রিপিট, একটা শব্দ বারুইপুরের এনকাউন্টার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। দেখুন, কেন বলেননি আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গত কারণেই মুখ খোলেননি। কারণ তার 15 বছরের রাজত্বে বারবার এনকাউন্টারের সমর্থনে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মুখ খুলেছেন। সবথেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও রীতিমতো ঢাকঢোল পিটিয়ে এনকাউন্টার করেছে এবং তার আমলের শীর্ষ পুলিশ কর্তা, তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি এবং বর্তমানে তৃণমূলেরই সাংসদ রাজীব কুমার রীতিমতো বুক ঠুকে সেই এনকাউন্টারের সমর্থনে আজকের মতোই পুলিশের আত্মরক্ষার যুক্তি দিয়েছিলেন। আবার বলছি, হুবহু আজকের মতোই। কিন্তু সেটা দেখানোর আগে আমি দ্রুত একবার দেখে নেব, জঙ্গলমহলে কিষাণজির মৃত্যুর পর স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে কোনো যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টার নয়, যেটা প্রচারিত হয়েছিল। কিষাণজিকে নাকি হত্যা করা হয়েছিল এবং কোট আনকোট অভিষেক বন্দ্যোপাধ্যায় হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমি বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে 17 জুলাই 2015 সালে এক্স্যাক্টলি তাই বলেছিলেন। দেখুন, আজকে 4 বছরের সরকার, একজন মাত্র মারা গেছে, তার নাম হচ্ছে মাওদের নায়ক কিষাণজি। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হত্যা করে প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনে মানুষ শেষ কথা বলবে। আজকে 4 বছরের সরকার,
একজন মাত্র মারা গেছে, তার নাম হচ্ছে মাওদের নায়ক কিষাণজি। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হত্যা করে প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনে মানুষ শেষ কথা বলবে। এখানেই শেষ নয়। যখন নবান্ন অভিযানে এক পুলিশ কর্মী আহত হয়েছিলেন 2022-এর 14ই সেপ্টেম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে তাকে দেখতে গিয়ে বলেছিলেন ওই পরিস্থিতিতে তিনি থাকলে সোজা গণ আন্দোলনকারীদের দুই ভুরুর মাঝখানে গুলি করতেন। দেখুন, আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। বারুইপুর এবং কিছুদিন আগে পার্ক সার্কাস, নতুন সরকার আসার পর দুটো ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। কপাল ভালো যে ওই মাথার ওখানে শ্যুট হয়নি। যাই হোক, সবথেকে বড় কথা হলো এই কোট আনকোট এনকাউন্টার বস্তুটি কিন্তু নকশাল আমলের পর এই বিজেপি আমলে ফিরে এলো। অনেকে ভাবছেন একেবারেই তা নয়, বরঞ্চ 2025 সালের 17ই জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে এনকাউন্টারে অভিযুক্ত সাদ্দাক আলমকে মেরে ফেলা হয়। যদি ভুলে যান, একবার আনন্দ আর্কাইভ থেকে দেখে নিন এবিপি আনন্দ কি দেখিয়েছিল। 2025-এর 18ই জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশের এনকাউন্টারে নিহত হয় পলাতক বন্দী সাজ্জাক আলম। 2018 সালে করণদিঘির একটি খুনের মামলায় বিচারাধীন বন্দী ছিল সাজ্জাক। 2025-এর 15ই জানুয়ারি কোর্ট থেকে ফেরার পথে পাঞ্জিপাড়া মোড়ের কাছে শৌচাগারে যাওয়ার অছিলায় পুলিশের বাস থেকে নেমে পুলিশকে এলোপাথারি গুলি করে পালায় সাজ্জাক। পালানোর সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তার ঠিক 3 দিন পর গোপন সূত্রে খবর আসে গোয়ালপুকুরের শ্রীপুর সীমান্ত লাগোয়া কিচকটলা গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে সাজ্জাক। খবর পেয়েই অ্যাকশনে নামে পুলিশ। সূত্রে দাবি 18ই জানুয়ারি সকালে ঘন কুয়াশার মধ্যে নদীর পাড় ধরে সেতুতে ওঠার সময় সাজ্জাককে দেখতে পেয়ে যান পুলিশ কর্মীরা। পুলিশকে দেখেই পালাতে শুরু করে সে। পুলিশ দাবি করে আত্মসমর্পণ করতে বলা হলেও কথা শোনেনি সাজ্জাক আলম। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলি চালান পুলিশ কর্মীরা, আর তাতেই লুটে পড়ে সাজ্জাক আলম। এনকাউন্টারে বুকে, কাঁধে ও পায়ে 3টি গুলি লেগেছিল সাজ্জাকের। বারুইপুরের প্রভাস মণ্ডলের মতো হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় গোয়ালপুকুরের সাজ্জাক আলমকেও। এবিপি আনন্দ। এবার দেখুন বারুইপুর কাণ্ডে আজকের পুলিশ বাহিনী হুবহু যা বলছে, একেবারে সেই কথা বলেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার, যিনি আবার বলছি এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। গোয়ালপুকুর নিয়ে তিনি বলেছিলেন কোট আনকোট কোনো ক্রিমিনাল যদি পুলিশকে লক্ষ্য করে একটা গুলি চালায়, আমরা 4টে গুলি চালাবো। এই বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত। কি বলেছিলেন রাজীব কুমার, দেখুন। কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. আমার ছোট্ট প্রশ্ন, এখন যারা একেবারে পুলিশ স্টেট হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল বলছেন, তারা তৃণমূল আমলের এই ঘটনায় কটা মিছিল বার করেছিলেন আর কত গ্যালন চোখের জল ফেলেছিলেন? কিন্তু আমি আমার তৃণমূলের প্রতিনিধির কাছে আসবো, কৃষাণুর কাছে। এই বারুইপুর ঘটনা নিয়ে তোমাদের কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, আজকে তোমার কাছে শুনবো তৃণমূল কি ভাবছে। কেন তৃণমূল এটা পরিষ্কার কালীঘাট তৃণমূল এভাবে বলে দিন, কারণ এখন তৃণমূল অফিসিয়ালি দুটোগুলো। এখন বিষয়টা হচ্ছে যে আমি দেখলাম যে 2 মাসের মাথায় একটা সরকারের এই একটা এনকাউন্টারে এত প্রশ্ন উঠেছে এবং সরকারকে এত কিছু সম্ভবত লোকাতে হচ্ছে, তার দরুন 15 বছরের পুরো আর্কাইভ খুঁজে বার করতে হচ্ছে যে কবে কোন আরও এনকাউন্টার হয়েছে, কোনটা 4 বছরের মাথায়, কোনটা 7 বছরের। তোমাদের সময় যখন হয়েছিল তখনও নকশাল আমল খুঁজে বার করেছিলাম, তখন তো চ্যানেলই আসেনি। আমি বলছি, আমি অ্যালিবায়ের কথা বলছি যে এইটা একটা কিছু কিছু দিক থেকে আমার বিশেষ মনে হয়েছে। প্রথম কথা বলে রাখি যে যার এনকাউন্টার হয়েছে, তিনি প্রধান বা তিনি অন্যতম অভিযুক্ত, তার প্রতি বিন্দুমাত্র কোনো দরদ, কোনো সহানুভূতি, কোনো ভালোবাসা আমার বা আমার দলের নেই। আমরা তো তাই জন্যে অপরাজিতা বিলটা পাশ করেছিলাম। সেখানে তো আইনিভাবে বৈধভাবে এই এনকাউন্টারের মতো ফাঁসির সাজা এই যারা রেপিস্ট, যারা ধর্ষক, তাদের জন্য করা হয়েছিল, যেটা বিজেপি দিল্লিতে যাওয়ার পর আটকে রেখেছে। তো এখানে তো আইনি বৈধতা ছিল মৃত্যুদণ্ডে। তো আমরা তো ফাস্ট ট্র্যাক কোর্ট, এগুলো ছিল তো সেই অপরাজিতা বিলে, কিন্তু সেটা আমাদের সেই দিন কি বলা হয়েছিল, বিজেপির মূল্যায়ন ছিল টু হার্শ, মানে মৃত্যুদণ্ডটাকে সেই দিন মূল্যায়ন ছিল টু হার্শ।
তো আজকে তারা মনে করছে যে সেটা টু হার্স ছিল না, তাহলে অপরাজিতা বিলটাতে মমতা ব্যানার্জিকে ক্রেডিট দেওয়া হোক, তৃণমূল সরকারকে ক্রেডিট দেওয়া হোক যে আজকেই সেটাকে পাস করে দিই। দুষ্কৃতি দমনে, গুন্ডা দমনে এত আগ্রহ থাকতে তাহলে মৌসুমী এবং পরের পর ঘটনাগুলো 15 বছরে ঘটতো না? নিশ্চয়ই কিছু কিছু জায়গা তো গাফিলতি আছে, চরম গাফিলতি আছে, সেইগুলো নিয়ে মানুষ মূল্যায়ন করেছে, তোমরা আরো বিশ্লেষণ করবে। কিন্তু আমি বলছি এই বিশেষ ব্যক্তিকে তুমি দেখালে, ওখানে তোমাদের গ্রাফিক্সে বোধহয় AI জেনারেটেড ওটা ছিল, ওই পুলিশ দুদিকে পুলিশ বসে তাকে অটো করে না টোটো করে নিয়ে আসছে। আসল ভিডিওটা যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সেখানে একজন সাধারণ নাগরিক, সম্ভবত বিজেপির নেতা, সে তাকে ধরে, সেটা হচ্ছে টোটো করে, কিন্তু এটা আলাদা। এটা হচ্ছে যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের দাবি, সেটা নিশ্চয়ই পুলিশ টোটোতে নিয়ে যায়নি, পুলিশ নিশ্চয়ই জিপে নিয়ে গেছে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ যাকে ধরে পুলিশের হাতে তুলে দিল, পুলিশ তাকে এনকাউন্টার করলো, মানে এরকম আমি জিনিস কখনো দেখিনি, তাও আবার রাতের অন্ধকারে, রাত 1টার সময়। আচ্ছা, তার মানে পুলিশ নিশ্চয়ই ভিডিওগ্রাফি করছিল, যখন এনাক্টমেন্ট হচ্ছিল ভিডিওগ্রাফি করছিল। ভিডিও যেরকম তুমি দেখালে, কোন একজন পালিয়ে যাচ্ছে, পুলিশ এনকাউন্টার করেছে, এই ভিডিওগ্রাফি হবে, এটা নিয়ম। তো ভিডিওটা রিলিজ করে দিলেই ধোঁয়াশাটা কেটে যায়, বা পুলিশের বডি ক্যাম থাকবে, যে ভিডিওটা হয়তো হাত থেকে পড়ে গেছিল, সেটা তোলা হয়নি ওই সময়, তো বডি ক্যাম থাকবে, বডি ক্যাম থেকে বলে দিক যে হ্যাঁ এই যে পালিয়ে যাচ্ছিল, এই কাটলো, এই করে দিক। আমার কথা হচ্ছে যে এরকমই আমি দেখেছিলাম যে শুধু একটা ছোট্ট প্রশ্ন, তোমরা কি গোয়ালপুকুর যেটা দেখালাম তার ভিডিও প্রকাশ করেছিলে? করোনি তো? তাহলে ভিডিওটা কোথা থেকে এলো? গোয়ালপুকুরের ওটা তো আমাদের রিকনস্ট্রাকশন। এ বাবা, না না আমি জানি না, যদি এ হলে তো আমি বলছি হেডস রোল হয়ে যেত, এটা যদি সত্যিকারের ভিডিও হতো। প্রশ্নের তো জায়গা থাকবে, আমরা তো রামরাজ্য করিনি, তো 5টা তো প্রশ্ন থাকবে। এটা 2 মাসের মাথায় এটা হয়নি। আমার আবার কথা হচ্ছে যে আজকে একই অভিযোগে যদি আমি দেখি দেশের আইনসভায়, পার্লামেন্টে, বিভিন্ন অ্যাসেম্বলিতে বিজেপিরই 54 জন এরকম সাংসদ এবং বিধায়ক আছে যাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে, তো তারা আইনসভাতে বসে আছে। হ্যাঁ, তো সেইখানে মূল্যায়নটা আলাদা হয়ে যাচ্ছে। আবার আমি একজনকে দেখছিলাম, চিন্ময়ানন্দ বলে, সম্ভবত আমাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ওনার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ ছিল, তার মূল্যায়নটা বিজেপির ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে কেন? বাবা রাম রহিম থেকে শুরু করে আশারাম বাপু, এমন দেখছি একজন 30 বার 40 বার পেরোল পেয়ে যাচ্ছে জেল থেকে, তিনি অভিযুক্ত নন, তিনি দোষী সাব্যস্ত, এরকমই খুনের এবং রেপের দায়। তো এইখানে কি শুধু গরিব মানুষ হতে পারে? আমার মনে পড়ে গেল ধনঞ্জয়ের ঘটনাটা 2004। গরিব মানুষ কাকে বলছে? প্রবাসকে? না না, আমি বলছি কি গরিব মানুষের জন্য আলাদা, যে যার প্রতিপত্তি থাকবে, যার মানে আইন বা রাজনৈতিক দল বা এইগুলো থাকবে। তোমরা যদি শুধু গরিব মানুষের ক্ষেত্রেও বিচারটা দিতে, তাহলে এতগুলো ঘটনা 15 বছরে হতো না। আমি একটা ইন্টারেস্টিং তথ্য বলছি, সম্ভবত দেবুদা আমাকে কারেক্ট করে দেবে যদি আমি ভুল বলি, বা না না হ্যাঁ তুমি কারেক্ট করে দেবে। 2004-এ ধনঞ্জয়ের যখন ফাঁসি হয়, তখন সবাই খুব ভালো, সবাই হাততালি দিচ্ছে, মিডিয়াতেও খুব পজিটিভ আলোচনা, দারুণ ফাঁসি হয়েছে ইয়েতে। কিন্তু কিছু মানুষ তার বিরোধিতা করেছিল, সম্ভবত তাতে বিজেপির বাঁকুড়ার ছাতনাতে যে ইউনিট, তারাও তার বিরোধিতা করেছিলেন। যদি আমি ভুল বলি তারা শোধন করে দেবেন, আমি আগে থেকে বলছি। সম্ভবত আমি 2004-এ বিজেপি ছিলাম, তো ও হতে পারে, তখন সম্ভবত তথাগত দা উনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। তো পরবর্তীকালে নিশ্চয়ই ওই ফাঁসিটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যে ধনঞ্জয় আদপে দোষী ছিল কি দোষী ছিল না, এই নিয়ে এখনো মানুষের মনে সন্দেহ আছে। মানুষকে মেরে দিলে একটা ফেরত নেওয়ার কথা হয় না। কিন্তু আমি বলছি, তুমি ধনঞ্জয়ের কথা বলছো, আমি দর্শকদের বলবো যে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে সাংবাদিক হিসেবে আমি যুক্ত ছিলাম, যার ফলে যে প্রশ্নগুলো এখন উঠছে না, সেই প্রশ্নগুলো একেবারে তখনও উঠেছিল এবং প্রচুর ইফস অ্যান্ড বাটস ছিল। এ কথা অস্বীকারের কোনো, দেখুন আমাদের তো গণতান্ত্রিক রাষ্ট্র, যার ফলে ফাঁসির সাজা শোনানো হলে আর কোনো প্রশ্ন উঠবে না। এ ভারতের সংবিধান এই রকম কারুর গলা টিপে ধরতে পারে না। প্রশ্ন ছিল, আইনের ফাঁক ছিল। ওই আমি নামটা বলছি না, যে বাচ্চা মেয়েটি স্কুল থেকে ফিরের ঘটনা, সেইখানে একেবারে সেই পরিবারটিও আর এখন এখানে থাকে না, গুজরাটে থাকে। এবং যে ফাঁসি দিয়েছিলেন, তিনি ফাঁসি দিয়ে মানে সরাসরি আলিপুর জেলের সামনে, এবং তারপরে পরবর্তী সময় অফিসে গোটা ঘটনা তার শেষ
কয়েক মিনিটের ঘটনাবলী সমস্ত আমরা দেখিয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে প্রশ্ন তখনও ছিল, প্রশ্ন এখনও আছে, প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তাতে শুধু প্রশ্ন থেকে যাবে বলে একজন অপরাধী শাস্তি পাবে না কেন? আবার এই শাস্তি শুনে এনকাউন্টার ভাববেন না। ঠিক যেখানে আমি সজলের কাছে আসব, একেবারে মুদ্রার উল্টো দিকটা থেকে। আপনারা জানেন যে এই বারুইপুর কাণ্ড সামনে আসার পরের মুহূর্ত থেকে আমরা পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছি। সোমবার, মঙ্গলবার, সোমবারই এই অনুষ্ঠানে আমি প্রশ্ন তুলেছিলাম যে অভিযুক্ত আনন্দ সর্দারকে স্থানীয় মানুষ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, তারপরও সে পালিয়ে গেল কি করে? ভাবুন, একজন ধর্ষণ ও খুনের মূল আসামি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায় কি করে? নাকি ওই নাবালিকা মেয়েটা ও পরিবারের অভিযোগটাই সত্যি যে পুলিশ আসলে তাকে ছেড়ে দিয়েছিল? দেখুন সেদিন কি বলেছিলাম। স্থানীয়রা যখন প্রভাস মণ্ডল এবং অভিযুক্ত আনন্দ সর্দারকে ফাঁড়িতে নিয়ে আসেন, যে কাজটা আবার বলছি আদতে পুলিশের ছিল, সেটা করে দেওয়ার পরও ফাঁড়ি থেকে আনন্দ সর্দার পালিয়ে গেলেন কি করে? নাকি মেয়েটির পরিবারের অভিযোগটাই সত্যি, ফাঁড়ির পুলিশ আসলে আনন্দ সর্দারকে ছেড়ে দিয়েছিল? পরে আবার এই আনন্দ সর্দার কিন্তু ধরা পড়ল পুলিশেরই হাতে। আচ্ছা, এবার আসি এনকাউন্টারে। অজস্র প্রশ্ন। এক, ধর্ষণ আর খুনের মামলার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন আজকাল নাকি হচ্ছে এই বারুইপুরে দেখলাম গভীর রাতে, বৃষ্টির মধ্যে, জলা জমিতে, কিন্তু দিনের বেলা সেটা করা গেল না কেন? দ্বিতীয়ত, পুলিশের বয়ান অনুযায়ী একটা নয় তিন রাউন্ড ফায়ারিং হয়েছে, অথচ আশেপাশের কোনো বাসিন্দা একটা গুলির আওয়াজও শুনতে পেলেন না, কি করে? তৃতীয়ত, রিকনস মানেই হচ্ছে রিকনস্ট্রাকশন, মানেই পুলিশের তরফে ভিডিওগ্রাফি। সেই ভিডিওগ্রাফি এই কেসে কি আদৌ হয়েছিল? মনে তো হচ্ছে না, এখন পর্যন্ত অন্তত সেরকম কোনো প্রমাণ বা তথ্য আমাদের হাতে নেই। চতুর্থত, যে প্রভাস মণ্ডলকে নিয়ে যখন বিজেপি নেতা শান্তনু মণ্ডল প্যান্ট ধরে 4 কিলোমিটার হাঁটিয়ে থানায় গিয়ে জমা দিয়ে আসতে পারে, সেই প্রভাস 4-5 জন পুলিশ কর্মীকে ওভার পাওয়ার করে একটা রিভলভার পুলিশের কাছ থেকে ছিনতাই করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে, এই চিত্রনাট্যটা একটু কাঁচা লাগছে না? আমার তো লাগছে। কিন্তু আমার কাছে সবথেকে বড় কথা, সেই আনন্দ সর্দার থেকে প্রভাস মণ্ডল পুলিশি হেফাজত থেকে এত ঘন ঘন একটা মামলার অভিযুক্তরা পালিয়ে যেতে পারে কি করে? দেখুন, সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে যারা গ্রেফতার করতে এসেছিল তাদের দেখে তো এরম দুর্বল মনে হয়নি, তারা বেশ সবল এবং তৎপরই মনে হয়েছিল। কি সজল? একেও তো অনেকের লেলা ক্যাবলা মনে হচ্ছে, এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে যে এটা হেলা ক্যাবলা, লেলা ক্যাবলা। আর তার বউ কি বলছে শুনুন, বউ বলছে এরকম ধরনের ঘটনা অনেক ঘটিয়েছে এবং ওই এলাকায় মহিলারা তিতি বিরক্ত হয়েছে। কখনো বিকাশ বাবু জোর তো বটেই, কখনো ওই যারা বিভিন্ন তৃণমূল গোষ্ঠী আর কি, তারা বলছে লেলা ক্যাবলা, হেলা ক্যাবলা। আমি ওর মধ্যে যাচ্ছি না। আমি প্রথম বলছি, আপনি বললেন রাতের অন্ধকারে কেন? আমি যতটা আইন জানি, পুলিশ আমার পাশে বসে আছেন, তিনি বলবেন, প্রাক্তন পুলিশ কর্তা, রাতের অন্ধকারে ঘটনাটা ঘটলে আপনাকে রিকনস্ট্রাকশনটা রাতের অন্ধকারেই করতে হবে। কোথায় চাঁদনি রাত ছিল, কোথায় ছায়া পড়েছিল, কোথায় গাছের ভেতরে অন্ধকারে সে লুকিয়েছিল, এগুলো দিনের আলোয় তো হবে না। আর রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা এখন হয়তো পুলিশের এরা তৈরি করে। আমি তোমার আমলে দুটো উদাহরণ দিই, শওকত মোল্লা এবং একাধিক কেসে ঘটনা ঘটেছে রাতে, অভিযোগ রাতের ঘটনার। আর জাহাঙ্গীর খানের ক্ষেত্রেও তার রিকনস হয়েছে সকালে, দিনের বেলা, ব্রড ডে লাইট। ভুল হয়েছে, পরের বার ঠিক করে নেবে। আমি বলি, দেখুন এই মুহূর্তে আমি যেটা বলবো, প্রথম 2-3 লাইন আপনি কেউ বিশ্বাস করবেন না। সেটা হচ্ছে ওই লোকটা পালাতে গেছিল, রিভলভার কেড়েছিল এবং গুলি চালিয়েছিল, পুলিশ তার বিরুদ্ধে গুলি চালিয়েছে, লোকটা মারা গেছে। এবার আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এটা, আমরা কি বলেছিলাম বলুন তো ভোটের আগে? আমরা বলেছিলাম সকালে ধরবো তো বিকেলে খরচ করব, সকালে জমা বিকেলে খরচ। আইন কিছু বলবে, আমরা কিছু বলেছিলাম, মানুষ তাতেই হাততালি দিয়েছিল, মানুষ তাকেই সমর্থন করে আমাদের ভোট দিয়েছিল। আইনটা মানুষের জন্যই তৈরি হয়েছে, মানুষ তৈরি করেছে আইন মানুষের জন্য। আমি নিশ্চয়ই রেপকে সমর্থন করি না, কিন্তু এই ঠান্ডা ঘরে বসে না কেতাবি ঢঙে আগে থেকে টপিক পেয়ে গিয়ে কি বলবো, কি করে বিরোধীকে ঘায়েল করব, এই মানসিকতায় অনেক প্রশ্ন তৈরি করা যায়। আপনি আজকের বেস্ট জাজ কারা? আজকে আপনি যান ওই যে মেয়েটি খুন হয়েছে, রেপ হয়েছে, তার মায়ের কাছে, সে হচ্ছে বেস্ট জাজ। আপনি যান আজকের দিনে যার ছেলেকে প্রভাস মণ্ডল যাকে গুলি করেছে, তার মা হচ্ছে বেস্ট জাজ। আপনার আমার কথায় কি যায় আছে মশাই?
তার মা তার স্ত্রী, এ তো মায়ের থেকে মাসির দরদ বেশি, এদেরকে আমি কম দোষ দেব? বিকাশ বাবুর কান্না মনে হচ্ছে অসৌচ পালন করবে, ন্যাড়া হবে। হ্যাঁ, আমি বলছি এই লোকগুলো এই ধরনের কথা বলছে, কিন্তু আপনি যান সেই পরিবারগুলোর কাছে যে পরিবারগুলো এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, ওই দূর থেকে বসে লোকের যন্ত্রণা কতটা বুঝতে পারবেন, লোকের জ্বালাটা কতটা বুঝতে পারবেন। আমি বলছি শুনুন, অপরাজিতা বিলের কথা বলছিল, কামদুনির আসামি আজকে হয়তো টিভি দেখছে, তার ফাইল খোলা হবে, বেশি দিন টিভি দেখো না ভাই, আগে থেকে বলে রাখলাম। আমি বলছি কামদুনির আসামিও বেকসুর খালাস হয়েছে। ফাঁসির আসামি যদি বেকসুর খালাস হয়, তাহলে নিম্ন আদালতের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যে একটা নিরপরাধ লোককে পুলিশের বিরুদ্ধে নেওয়া উচিত নয়, যারা প্রমাণ দিতে পারলো না। নিশ্চয়ই, কিন্তু এই জাজের বিরুদ্ধেও তো নেওয়া উচিত। যে কিন্তু আমি বলছি সজল, এক সেকেন্ড, শেষ তুমি করবে, আমি তোমাকেই বলছি, সেটা হচ্ছে যে জাজেরা বিচার ব্যবস্থা এমন না। আমি বলছি একাধিক মামলা সুপ্রিম কোর্ট থেকে, না না বাদ দিলে হবে না তো, জজ সাহেবদের কাছে পুলিশ যা প্রমাণ দেবে সেই প্রমাণের ভিত্তিতে তাকে রায় দিতে হবে। তিনি অভিযুক্ত বাড়ি গিয়ে প্রমাণ জোগাড় করবেন না বিচারক বা বিচারপতি। কোন প্রমাণের ভিত্তিতে? তার মানে পুলিশ ফেল করেছে। তাহলে আগের বারে পুলিশ সাকসেসফুল কি করে হয়েছিল? আগের বারে জাজ কি করে একটা বেকসুর লোককে ফাঁসি দিল? আগের বারে তো সেই পুলিশের একই স্টেটমেন্ট ছিল। এর একমাত্র কৈফিয়ত দিতে হবে পুলিশকে, এবং জাজকে দুজনকেই দেওয়া উচিত। আর জাজ বলে কিছু বলতে পারবো না, এটা না না বলার কথা নয়, কিন্তু আমি বলছি জাজকে তাকে প্রমাণের এতে রায় দিতে হয়, আকাশ থেকে নয়। রাজ্যের মানুষ ধনঞ্জয়ের ফাঁসি দেখেছে, অপরাজিতা বিল ছাড়া নির্ভয়ার চারজন আসামিকে পর পর দড়িতে ঝুলতে দেখেছে। আমি অপরাজিতা বিলের প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে মানসিকতার, যে এত বড় মোমবাতিটা নিয়ে এখন বেরিয়ে পড়েছেন, সেই বাতিটা যদি আগে জ্বালতেন না, তাহলে আজকে আপনাদের বাতি দেওয়ার লোক থাকতো, আপনি এই টিভি চ্যানেলে আসতে পারতেন না। বলছে বিজেপির 54 জন এই ধরনের অপরাধী আইনসভায় আছে, ওদের যে এখন অবশ্য অন্য শিবির পাল্টেছে, ওই যে কি নাম, সরি ওর নাম কি, হ্যাঁ ঋতব্রত, সে তো ওদের থেকেই না জেতা, আজকে ওরাই বিধানসভায় দাঁড়িয়ে ওদের নেতারা তাকে ধর্ষক বলছে। তখন মনে ছিল না যে আমি কাকে প্রার্থী করছি? আমি আপনাকে বলছি শুনুন, সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস মানতে হবে, আইন মানুষের জন্য। মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, দিদি যেটা বলছিলেন, মানুষ তখন আইনকে রক্ষা করতে অনেক সময় নিজের হাতে আইন তুলে নেয়। আর এটা আবারও বলছি, এই যে তুমি কুলদীপ সিংগার ইউপির বিজেপি নেতা, তার যে নাবালিকা ধর্ষণ করেছিলেন, ধর্ষণে অভিযুক্ত, সেই পরিবার যদি বলে যে আমায় এনকাউন্টার করতে হবে, বিলকিস বানুর পরিবার যদি বলে যে যারা এগুলো করেছে বিজেপির সঙ্গে যুক্ত, এনকাউন্টার করতে হবে, সেটাও সমানভাবে মানবে তো? সুমনদা, আবারও বলছি, বিলকিস বানুর যে ট্রেনটা চলে, সেটা হচ্ছে কটা গেরুয়া জামা পরা লোক আর কটা গাঁদা ফুলের মালা দিয়েছিল বলে সবাই ধরে নিয়েছে বিজেপি। আপনি আইডেন্টিফাই করে দেখান, আমি এটা লেখাপড়া করে দেখেছি যে ওখানে বিজেপি বলে লোকজন ছিল না, গেরুয়া পোশাক, গেরুয়া সরকার। আরে ভাই, 12 বছর জেল খাটার, ভাই বলতে দাও, 12 বছর জেল খাটার, তখন বিজেপি সরকার ছিল না, 12 বছর জেল খাটার পর তাকে ছেড়া হয়েছিল। তুমি কুলদীপ সিংগার প্রথম উদাহরণটা, বিজেপির বিধায়ক ছিল না? ছিল না, ছিল তো, ছিল নিশ্চয়ই। ওখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পরের বার হবে। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, আমি সবকিছুর মধ্যে আমি দুটো জিনিস বলছি, আমি আবারও বলছি, পুলিশ যেই স্টেটমেন্ট আপনি বললেন না, যে রাজীব কুমার যে স্টেটমেন্ট দিয়েছিল একদম প্রকাশ্যে, আমি বলছি আগামী দিন এই ধরনের ঘটনা ঘটলে আবার একই স্টেটমেন্ট দেবে, আবার এই সেম স্টেটমেন্টটাই দেবে, কোথাও উল্টে যাবে, তার কোথাও পালাতে গিয়ে গুলি খাবে। আমি আপনাকে বলছি শুনুন, সমাজকে সচেতন করবে এই ঘটনা। 4 জন মিলে যদি আগামী দিন ধর্ষণ করতে যায়, একজন ধর্ষক অন্তত পেছন থেকে বলবে আরে করিস না, এই সরকার পাল্টে গেছে, পিসির সরকার নেই, আজকে আইনের সরকার, তোকে গুলি করে মার। আচ্ছা, তাহলে আপনি ঘরের মা, ঘরের মেয়ে, ঘরের বোনেদের কাছে প্রশ্ন করুন, আপনার এক মিনিট তুমি চুপ করে থাকো, তোর কত জনগণ শুনে নিয়েছে। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বলছি মানুষের কাছে যান, মানুষের কাছে যান, বাড়ির মেয়েদেরকে জিজ্ঞাসা করুন যে মেয়েরা কি বলছে, মেয়েরা কি বলছে, এটা প্রশ্ন করুন। আমি বলছি 1 মিনিট, আপনারা তো কেউ বলছেন না ওই দুটো ছেলে মেয়ে, ওই দুটো ছেলের কথা,
যাদের একজনকে বিনা কারণে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে আমি তো বলছি, এক্ষুনি সেটাও বলবো। ততটাই এই হাইলাইট মুহূর্তেই বলবো। বিকাশ বাবুদের কান্না কোথায়, মমতা ব্যানার্জির মোমবাতি তার জন্য কোথায়, যে ছেলেটাকে বাড়ি থেকে ডেকে গলা পিছিয়ে কেটে হালাল করে দিল, আজকে আপনি বলুন তার জন্য আইন কোথায়? না না, তার জন্য এদের কান্না না, কোথায়? না, তাহলে কালকে উপাসনাকে ব্রড ডে লাইটে টিভি ক্যামেরার সামনে যেভাবে হ্যাকেল করা হলো, তারা তো বিজেপির কর্মী। বিজেপি কি ব্যবস্থা নিয়েছে, রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, পুলিশ দাঁড়িয়েছিল কি ব্যবস্থা নিয়েছে? ঘটনাস্থলে কোথাকার ঘটনা? আরে ভাই, সুভাষ রাজার তো মেয়ে তো বটে, মেয়ে তো বটে, মমতাও মেয়ে, মমতা দিও মেয়ে, কে বারণ করেছে? কোনটার সাথে কোনটার ঘটনা? এটা molestation? কি বলতে চাইছে? এ না না না, নিজের দলের লোককে ভাবে মেলাইন করো না। উপাসনার একটা ভবিষ্যৎ আছে, এটা molestation নয়। না 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 না, আমি বলছি কিছুই হয়নি, ও স্কুটার নিয়ে পড়ে গেছে, ওর পেছনের লোকটাকে ধরে টানাটানি করেছে, ওর গায়ে একটা অভিযোগ করে গেছে, ও অভিযোগ করেছে, ও অভিযোগ করেছে। আরে ও অভিযোগ, এই আমার মায়ের থেকে মাসি ধরে দিয়েছি, আবার মায়ের থেকে মাসি ধরে দিয়েছি, আবার বললাম, ওর পেছনে অভিষেক ব্যানার্জির মতো হেলমেট পরা একটা লোক বসেছিল, লোক হয়তো অভিষেক ভেবেছে, তাকে টানাটানি করছিল দেখেছি, ও স্কুটার থেকে পড়ে গেছে। দুর্ভাগ্যজনক ঘটনা। ভালো মেয়ে, ভালো বক্তা, আগামী দিন ভবিষ্যৎ আছে, তৃণমূলকে ছাড়লে পরে। আমি বলছি আপনারা এবার আমার মূল বিষয় ফিরতে হবে, আমার মূল বিষয় ফিরতে হবে। একেবারে খুব পরিষ্কার বলি, যেহেতু প্রসঙ্গটা উঠল, দেখুন একজন মার বক্তব্য গতকাল এবং আজ আমাদের কিছুটা অবাক করেছে। কারণ সাধারণভাবে আমরা কি জানি, কি শুনতে পাই, যে সঙ্গে সঙ্গে মা বলেন যে তার ছেলের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে, এটা অন্যায় হচ্ছে। এই মা এবং তার স্ত্রী সম্পূর্ণ উল্টো সুরে বলছেন যে তাদের বিশ্বাস, স্ত্রী তো বলছেন যে এই ঘটনা করেছে বলে তিনি নিজে বিশ্বাস করছেন, এবং তারা বলছেন, মা বলছেন যে ছেলের আইডেন্টিফাই করতে জাননি মা। এই মায়ের পাশে রাখুন, একদম এই মায়ের পাশে রাখুন আরেকজন বাবাকে। খানিকক্ষণ আগে সজল যার কথা বলছিলেন না, যার ছেলে কোনো কিছু না করে শুধুমাত্র গণপিটুনির জন্য যার প্রাণটা চলে গেল, সেই বাবা যিনি নিজেও আহত হয়েছেন ছেলেকে বাঁচাতে গিয়ে, সেই বাবা আজকে দাঁড়িয়ে বলছে যে বহিরাগতরা আমার ছেলেকে পিটিয়ে মেরেছে, যদি আমার ছেলে দোষী হতো আমি নিজেই ব্যবস্থা নিতাম। আমি বলছি যে অর্থের প্রিজম দিয়ে কখনো মানুষের নৈতিকতা বিচার করা উচিত নয়। এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই মা, এই স্ত্রী এবং এই বাবা, যার ছেলে চলে গেছে কিন্তু তাতেও তিনি বলছেন ও অন্যায় করেনি, এরা ওকে মারলো, ও যদি অন্যায়টা করতো, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতো, আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দিতাম, আমি ব্যবস্থা নিতাম। হ্যাঁ, এটাও বাংলা। এই নৈতিকতাকে সমস্ত কিছু পার করে আমাদের কুর্নিশ। যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে, কিছু করে যদি থাকে, তাহলে আমি আমার ছেলেকে নিজে হাতে তো তুলে দেবো, তোরা শাস্তি দিস। সে দৃশ্য করুন, দৃশ্য এখানে যা ফেলে যে মেরেছি, মানে সে দৃশ্য দেখা যায় না। তার যেরকম বাচ্চা চলে গেছে বুকে থেকে, আমারও বাচ্চা বুকে থেকে আমি তাড়িয়ে দিয়েছি, আমার দরকার নেই। দুই পরিবারই সন্তান হারা, কিন্তু এক হতদরিদ্র পরিবার সন্তানকে হারিয়ে আজ শোকার্ত। ঠিক উল্টো দিকে আরেক পরিবার বলছে ছেলের যা হয়েছে ঠিক হয়েছে, দুষ্কর্মের ফল পেয়েছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা ও তার পরবর্তী পরিস্থিতি এভাবেই দুটো পরিবারকে দুই প্রান্তে দাঁড় করিয়েছে। একদিকে এনকাউন্টারে মৃত মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পরিবার, অন্যদিকে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার। নাবালিকা খুনের সঙ্গে যে ইন্দ্রজিতের কোনো সম্পর্ক ছিল না, অথচ মা বাবার সামনেই বাড়ি থেকে টেনে এনে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে মৃত্যু হয় ৩৫ বছরের ইন্দ্রজিতের। সকালবেলা আমার ছেলে ঘুমোচ্ছে, মানে এবার ঘুমিতে উঠেছে, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এসে আমাকে বলছে যে তোমার নাম অজিত? বললাম হ্যাঁ আমার নাম অজিত। কে তোমার ছেলেকে পাড়ে দাও? কতজন এসছে? তা অন্তত ১-১৫০ হবে। আর দরকার থাকে তোমার দুজন এসো না, এসে কথাবার্তা বলো, চলে যাবে, নাহলে বার করে দাও না, তাও দেখতেছি। তখন তাড়াতাড়ি ঘুম করে যাবে, বাবা কি রে বাবা, আমি এই ব্যাপারে এইবারে বললে কি বলি, সব তোমাকে হাত জোর করছি বাবা, সব কথা আমি নেই। আর সত্যি ওরকম না, এর নিরীহ প্রকৃতির ছেলে, কোনো কথা না। ট্রেনে 2 মিনিট জায়গায় ট্রেনে টানতে টানতে ট্রেনে চলে গেল ওখানে গিয়ে। সে দৃশ্য করুন, দৃশ্য এখানে যা ফেলে যে মেরেছি, মানে সে দৃশ্য দেখা যায় না। আমার ছেলে খুব বোকা, খুব ভীতু। আমার ছেলে সবার জিজ্ঞেস করো, আমার ছেলে ভূতু আর কেউ নেই। কোনো দোষীদের ধরা হলো না, তার আগেই থেকে একটা নির্দোষকে পিটিয়ে মেরে দিল। সেদিনে অত লোক ছিল তো, পুলিশ এদিকে আমি দেখিনি।
পুলিশ এদিকে আমি দেখা পাইনি সেখানে। ছেলেকে হারিয়ে যখন দুচোখের পাতা এক করতে পারছেন না নিরাপরাধ ইন্দ্রজিতের মা বাবা, তখন ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পরও নির্লিপ্ত মূল অভিযুক্ত মৃত প্রভাস মণ্ডলের মা। ছেলের ওপর এতটাই ঘৃণা। কোনো আশা আমার নেই আর দরকার নেই, ওকে মেরে দিন, খুন করুন, যা করুন করে দিন। আমি সবসময় একই কথা বলে আসছি। তারও মার বুক খালি হয়েছে, আমারও কি দরকার, আমারও যাকগে, আমারও বুক খালি হয়ে যাক। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর গণপিটুনি ও ভাঙচুরের ঘটনায় মোট 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।